This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন আগামীকাল বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু তার জামিন মামলার শুনানি রয়েছে। সম্ভবত রবীন্দ্র ঘোষ যেতে পারছেন না, কারণ তিনি অসুস্থ। তিনি এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ আরও বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এই শুনানি ঘিরে একটা আশঙ্কা, উদ্বেগ, সেরকম বাতাবরণ তো রয়েছে, কিন্তু 25 জন আইনজীবীর একটা প্যানেল তৈরি করেছে সনাতনী জাগরণ মঞ্চ। ঢাকা শীর্ষ আদালত থেকে 15 জন এবং চট্টগ্রাম আদালতের 10 জন আইনজীবী নিয়ে প্যানেল গড়া হয়েছে। বড় আইনি লড়াইয়ের জন্য সনাতনী মঞ্চ প্রস্তুতি নিচ্ছে। যদিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আচমকাই তিনি অসুস্থ হয়েছেন, এসএসকেএমে ভর্তি রয়েছেন তিনি। গতকাল তার সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তাদের মধ্যে কথা হয়। রবীন্দ্র ঘোষ তিনি এই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, সাম্প্রতিকতম বাংলাদেশের পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছে, তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। গতকাল তার ব্যারাকপুরের তার ছেলের বাড়িতে কুণাল ঘোষ গিয়েছিলেন, তার সঙ্গে তাদের সঙ্গে কথা হয়। উনি 20-25 জনের একটা টিম ওখানে অর্গানাইজ করেছেন চিটগঙ্গে, যারা শুনানিটা করবে। কিন্তু আমরা জানি কি লাস্ট দুবার যেটা যখন শুনানি হয়েছিল অনেক হুমকি দেওয়া হচ্ছিল, আর বলা হয়েছিল কি আমরা হাত পাও ভেঙে দেব যে লড়তে আসবে। তো এটা নিয়ে তো চিন্তা আছে, আশঙ্কা আছে। আজকে আমরাও এটাও দেখলাম কি ইসকনকে নিয়ে ওখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরো কিছু ডিটেলস ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে কি ইসকনের 201 অ্যাকাউন্টে 250 কোটি টাকা পাওয়া গেছে। এরকম ওরা ইসকনকেও নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আমরা এটাই আশা করি আর এটাই প্রার্থনা করি কি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কালকে যেটা শুনানিটা হবে ওটা সঠিকভাবে হোক, আর ওনার যে লয়ার যারা আইনজীবীরা আসবে কোর্টে ওরা ওনার পক্ষ রাখতে পারে, এটাই আমরা আশা করছি। আপনারা শুনছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি কি বললেন। আমি এই মুহূর্তে আমার সহকর্মী তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রবীন্দ্র ঘোষ, চিকিৎসকরা তাকে বলেছেন বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার। তার শারীরিক পরিস্থিতি সংক্রান্ত কি কি খবর রয়েছে কি জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে যেহেতু এমনি একজন বয়স্ক মানুষ, নানান রকম সমস্যা রয়েছে, ঠিক করে তিনি চলতেও পারেন না, সেটা আমরা দেখেছি। হুইল চেয়ারে করে তাকে নিয়ে আনিয়ে আসা করা হয়। এখানে তিনি এসেছিলেন যখন পশ্চিমবঙ্গে আসেন, ব্যারাকপুরে আসেন ছেলের কাছে, তারপরেই কিন্তু অসুস্থতা অনুভব করায় তাকে এই মুহূর্তে কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেই পরীক্ষা নিরীক্ষা শেষ হতে এখনো 3 থেকে 4 দিন লাগতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। ফলে তাকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। এই মুহূর্তে কিন্তু তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। ফলে 2 তারিখ আগামীকাল যে চিন্ময় মহাপ্রভু যেটা বলা হচ্ছে যে তার আইনজীবী হিসেবে তিনি লড়তেন, সেটা কিন্তু আপাতত সম্ভব হচ্ছে না, এমনটাই আভাস মিলেছে এসএসকেএম সূত্রে। কারণ 2 জন কার্ডিওলজিস্ট তাকে পর্যবেক্ষণ করছেন এবং তার কিছু বেশ প্রবলেম রয়েছে, সেখানে শ্বাসকষ্টও রয়েছে সামান্য, তার বুকে যন্ত্রণা অনুভব করছেন মাঝে মাঝে। ফলে সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হলে তারপর তার কোনো সার্জারি প্রয়োজন আছে কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। যদি সেটা প্রয়োজন না হয়, যদি ওষুধ দিয়ে সেটা মিটে যায়, তাহলে তারপর হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত এখনই বাংলাদেশে যাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। ধন্যবাদ তন্ময়। অন্যদিকে বাংলাদেশের কথা বলতে বলতে বর্ষবরণের দিনই বাংলাদেশের ধর্মীয় স্থানে আবারও হামলা। সিলেটের মৌলভীবাজারে পুরোহিতকে মারধরের অভিযোগ। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর চালায় কট্টরপন্থীরা। আমার সহকর্মী সুমন কল্যাণের কাছে এ বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে। সুমন কল্যাণ, আর কি কি জানা যাচ্ছে আবারও বাংলাদেশে কট্টরপন্থীদের এই হামলা? একেবারে দেখো, বর্ষবরণের শুরুর দিন গতকালকেও আমরা দেখিয়েছিলাম যে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখো, বর্ষবরণের শুরুর দিন মন্দিরে হামলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান যারা সনাতনীদের তাদের জায়গায় হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে গোটা মন্দির এবং লুট করে নিয়ে যাওয়া হয়েছে ওই যা যা ছিল পুজোর সবকিছু। এবং যিনি সেবায়িত রয়েছেন তাকেও মারধর করার অভিযোগ উঠেছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে বর্ষ বরণ হোক আর বর্ষ শেষ হোক, ছবিটা কিন্তু একই রকম। ইউনিট জামানায় বেছে বেছে সনাতনীদের উপর হামলা, হিন্দুদের উপর হামলার ঘটনা যেভাবে বাড়ছে, সেটা কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সনাতনীদের এবং হিন্দুদের বাংলাদেশে।
একেবারেই ধন্যবাদ সুমন কল্যাণ। আমি আপনাদের এমন ছবি দেখাবো পরপর, এনপিসিআরকে বলবো সেই ছবিগুলো পরপর দেখাতে। একটার পর একটা সংখ্যালঘু হিন্দুদের ওপর বাংলাদেশে কট্টরপন্থীদের কীরকম হামলা হয়েছে দেখুন, কিভাবে মারধর করা হয়েছে, ধর্মীয় স্থানে আক্রমণ করা হয়েছে, সংখ্যালঘু শিক্ষককে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এভাবে মেরে। দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি, চট্টগ্রাম বাংলাদেশ। সংখ্যালঘু শিক্ষককে চাকরি ছাড়তে এভাবে বাধ্য করা হয় মেরে। একটার পর একটা এই ধরনের ঘটনা। কুমিল্লার ছবি দেখছেন, কুমিল্লায় 4 ডিসেম্বরের ছবি। এক হিন্দুর পরিবারকে কিভাবে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এভাবে বাড়ি ভাঙচুর চালিয়ে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাড়ি। পরপর এই ধরনের ছবি বাংলাদেশে নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে মারধর করা হয়, তার বক্তব্য আমাদের কাছে এসেছিল, একবার শুনি কি বলছেন তিনি। দেখুন কি অবস্থা করেছে দেখুন তার মেরে। বাংলাদেশে মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসনকে খুনের চেষ্টা। একটার পর একটা এই ধরনের ঘটনা। সারা দিন লেগে যাবে আমাদের এই ছবি পরপর দেখাতে, তার কারণ প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে। বছরের শুরুর দিনও একই ছবি বাংলাদেশে, কট্টরপন্থীদের সেখানে হামলা। এবার ধর্মীয় স্থানে হামলা, হিন্দুদের বেছে বেছে সেখানে মারধর করা হচ্ছে, বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করে ঝুলিয়ে দেওয়ার মতন ঘটনাও গতকাল ঘটেছে। অন্যদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক। নদিয়ার মদনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি একটার পর একটা জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলছে। এবার নদিয়ার মদনপুর থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যুক্ত থাকার অপরাধে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। সুপ্রিয়, যাকে পাকড়াও করা হয়েছে তার পরিচয় সম্বন্ধে আর কি কি জানা যাচ্ছে? শুধু এখনো পর্যন্ত আমি দর্শকদের জানিয়েছি নদিয়ার মদনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়, আর কি জানা যাচ্ছে? দেখো, দিন কয়েক আগেই এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে মনোজ গুপ্তা নামে বেহালার বাসিন্দা, ঠাকুরপুকুরের বাসিন্দাকে করেছিল লালবাজারের গোয়েন্দারা। এবং এই মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু নদিয়ার মদনপুর থেকে গতকাল রাতে, গভীর রাতে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেছে। তার কাছ থেকে বহু এই পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সেক্ষেত্রে এই যে পাসপোর্ট জালিয়াতির যে চক্রে ইতিপূর্বে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছিল এবং তাদেরই কিন্তু অ্যাসোসিয়েট হিসাবে এই মনোজ গুপ্তা বা এর সঙ্গে আরো যারা রয়েছেন তাদেরই অ্যাসোসিয়েট হিসাবেই কিন্তু কাজ করতেন এই ধীরেন ঘোষ, এমনটাই তদন্তকারীরা সূত্রে জানা যাচ্ছে। এবং এই মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই ধীরেন ঘোষ নামের অভিযুক্ত। ধীরেন ঘোষ কোথাকার বাসিন্দা এই ধীরেন ঘোষ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সে কলকাতার বাসিন্দা হলেও নদিয়ার মদনপুরে সে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানেই অভিযান চালিয়ে তদন্তকারীরা গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আদালতে পেশ করার পর তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, কারণ তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ইনভলভমেন্ট রয়েছে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন। কিন্তু তাছাড়াও আরো কি কি ভূমিকা তার ছিল, কতদিন ধরে সে এই চক্রের সঙ্গে ইনভলভ রয়েছে এবং যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই সমস্ত নথিপত্রগুলো কেন তিনি রেখে দিয়েছিলেন, বহু জাল সহ বেশ কিছু নথিপত্র তার কাছ থেকে পাওয়া গেছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তো এই সমস্ত বিষয়গুলো আরো স্পষ্ট হওয়ার জন্য তাকে আজকে আলিপুর আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। আপনারা শুনলেন কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ধীরেন ঘোষ। নদিয়ার মদনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, যদিও জানা যাচ্ছে তার কলকাতায় বাড়ি। এখনো পর্যন্ত জাল পাসপোর্ট কাণ্ডে 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এক একজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এক একজনকে জিজ্ঞাসা করে আরও অন্যান্যদের তল্লাশি, অন্যান্যদের খোঁজ পাওয়া যাচ্ছে বলে আধিকারিকরা জানাচ্ছেন। একদিকে জাল নথি, জাল পাসপোর্ট, পাশাপাশি লাগাতার অনুপ্রবেশ, আবারও বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার। এবার 2 মহিলাকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। বাগদার মাথাভাঙা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল তাদেরকে। পাকড়াও করা হয়েছে 2 জনকে, যাদের নাম আজমিরা খাতুন এবং শিরিনা খাতুন। তারা যশোরের বাসিন্দা। চোরাপথে ভারতে ঢুকে তারা পরিচারিকার কাজ করত, মুম্বাইয়ে পরিচারিকার কাজ করত বলে জানা যাচ্ছে। সেখান থেকে পরিবারের কেউ অসুস্থতার খবর পেয়ে তারা তাদের বাড়িতে যশোরে ফিরে যাওয়ার চেষ্টা করে চোরাপথেই, আর সেই সময় তাদেরকে পাকড়াও করে পুলিশ।
আবারও পুলিশের জালে বাংলাদেশি, এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো দুজন বাংলাদেশিকে। ডলার পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এই দুই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। তাদের কাঁচরাপাড়ায় আকবর নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে অভিযুক্ত এই দুই ব্যক্তি, যাদের নাম জানতে পারছি আমরা, আফতাব খরাদি এবং রাজু বিশ্বাস, 1 লক্ষ টাকার বিনিময়ে 557টি কয়েন তুলে দেওয়া হয় আকবরের হাতে। নকল কয়েন বুঝতে পেরে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন আকবর। অভিযোগ দায়েরের 3 ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত এই দুই বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, 2টি মোবাইল ফোন, বেশ কিছু নথি, জাল নথি, টিনের কয়েন তৈরির সরঞ্জাম। পাশাপাশি দিল্লি পুলিশের একটা আপডেট আপনাদের দিই। এর আগে 2020 সালে বাঙালিদের নিয়ে বাংলা ভাষা বুঝতে পারেন, লিখতে পারেন এরকম একটি সেল তৈরি করা হয়েছিল বাংলাদেশি খুঁজতে। এবার বাংলাভাষী নিয়োগের সেই সেল আবারও সক্রিয় করছে দিল্লি পুলিশের। এই নিয়োগ নতুন করে নিয়োগ করা হবে, বাংলাদেশ সেল চালু করতে চলেছে দিল্লি পুলিশ। প্রত্যেক সেলে থাকবেন 5 থেকে 10 জন বাংলাভাষী পুলিশ আধিকারিক। বাংলাদেশিদের খুঁজতে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাবেন, মানুষজনের সঙ্গে কথা বলবেন, কথার ধরন, ডায়ালেক্ট, উচ্চারণ ইত্যাদি দেখে তারা বোঝার চেষ্টা করবেন যে তারা বাংলাদেশি কিনা। এবার বলবো এক গুণধর ছেলের কীর্তি। মালদার হরিশ্চন্দ্রপুরে বাস সেই গুণধর ছেলের, তার কীর্তি ফাঁস। জীবিত বাবা, কাকা, জেঠুকে সবাইকে সে মৃত দেখিয়ে দিয়েছে, ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। কি কারণ? সম্পত্তি হাতানোর ছক। জালিয়াতিতে সাহায্য করেছে নাকি তৃণমূল পঞ্চায়েত সদস্যা। শুনানির সময় পর্দাফাঁস ভূমি সংস্কার দপ্তরে। অভিযোগ দায়ের খোদ ভূমি সংস্কার আধিকারিকের। জাল সার্টিফিকেটে সই রয়েছে কার? জানা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা, যার নাম বর্ষা দাস। শুধু তাই নয়, ভুল বুঝিয়ে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে দিয়েও সই করানো এই তৃণমূল সদস্যা। শুনানির সময় জালিয়াতি ধরা পড়ে যায়, তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কার কার নামে সাহেব? আর মারা গেছেন তুষারকান্তি রায়টাই আছে, সুবলচন্দ্র রায় দিয়ে মৃত দেখিয়ে তুহিনকান্তি রায় নামে বডি সার্টিফিকেট করা হয়েছে। ইস্যু করেছিল হচ্ছে প্রধান অফ হরিশ্চন্দ্রপুর জিপি। আপনার নজরে কিভাবে আসলো? নজরে এসেছিল হিয়ারিংয়ের সময় আমাদের নজরে এলো। আমরা তো বরদাস্ত করবো না এসব ব্যাপার, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করি। ব্যাপারটা ক্যান্সেল করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্যাপারটা। এরকম কাজ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রকৃত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা 3 ভাইয়ের নামে মৃত সার্টিফিকেট ইস্যু হয়েছে, শুনেছেন? শুনে ভিডিও বিএলআর অফিসে দেখলাম, হ্যাঁ, গিয়ে আমরা আধার কার্ড শো করে। কারা করেছে এটা? আমি জানি না কারা করেছে, আমি কাদের নাম বলবো। আপনারা কি করে জানলেন যে আপনার নামে মৃত সার্টিফিকেট? লোকের সম্বন্ধে লোক মারফত শুনতে পেলাম। কি শুনেছিলেন আপনি? যে আমাদের একটা ডেথ সার্টিফিকেট হয়েছে। কংগ্রেসের দাবি, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সাহায্য করেছেন। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বিজেপি, কংগ্রেস এবং সিপিএম জোট দ্বারা পরিচালিত, তাই দায়ভার তাদের নিতে হবে, এমনভাবে কটাক্ষ করেছে আবার তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের মানে প্রধানকে ভুল পরিচালিত করে সার্টিফিকেটটা লিখে নেওয়া হয়েছে, মেম্বার ভুল তথ্য দিয়ে, আর সেটাকে ধরেছে আবার কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি। রিয়াক্ট করতে রাজি না। যদি এর মধ্যে যারা দোষী, যারা প্রকৃত দোষী, তাদেরকে যদি যত রকম শাস্তি করা উচিত সেরকম শাস্তির ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। মিসগাইড করেছে তো উনি কি দেখে সই করবেন না? আর তারপরেও যদি কোনো দলীয় কেউ, সে যেই হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক আর বিজেপির হোক, কোনো মেম্বার যদি অনৈতিকভাবে এই মৃত সার্টিফিকেট বের করে থাকে, তো তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে আধিকারিকরা। এবং এটা আমাদের দাবি থাকবে, সঠিকভাবে তদন্ত হোক এবং আইনের পথে যাক, আর সত্যিকারে যারা দোষী তাদের শাস্তি হোক। 3 জনই বেঁচে আছেন, 3 জনকেই মৃত প্রমাণ করে দিয়ে একটা সার্টিফিকেট বেরিয়ে গেল, ওয়ারিশ সার্টিফিকেট বেরিয়ে গেল। যে সংসদের যে সদস্য আছেন সেই সংসদের ওয়ারিশ সার্টিফিকেটের ব্যাপারে তিনি সার্টিফাইড দিতে পারেন। তার মানে মোটা টাকার লেনদেন হয়েছে, মোটা টাকার লেনদেন হয়েছে বলেই তো আজ উনি ভুলভাল একটা সার্টিফিকেট দিয়েছেন।